নমস্কার, স্টাডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট এবং সেট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক স্টেপ অফ রিসার্চ অ্যাপটিটিউডের সে বিষয় সম্পর্কে জানব। আজকে পার্ট ওয়ানে তোমরা 3টে স্টেপ সম্পর্কে জানবে এবং বাকি যে 4টে স্টেপ রয়েছে সেটি পার্ট 2 তে তোমরা জানবে। তো ফার্স্ট আমরা স্টেপ অফ রিসার্চ সম্পর্কে জানব যে রিসার্চের কতগুলো স্টেপ রয়েছে। বেসিক্যালি রিসার্চ হলো একটা প্রসেস যেটাতে রয়েছে মাল্টিপল সায়েন্টিফিক স্টেপস। বেসিক্যালি রিসার্চে আমরা 7টি স্টেপ দেখতে পাই। সেগুলো কি কি? এক হচ্ছে প্রবলেম। ফার্স্ট স্টার্ট হয় রিসার্চ প্রবলেম থেকে, এবং তোমরা জানো তোমাদের রিসার্চের ফিচার্সে আমি পড়িয়েছিলাম রিসার্চ হলো সাইক্লিক্যাল, অর্থাৎ কোনো প্রবলেম থেকে রিসার্চ শুরু হয় এবং সেটা গিয়ে রিপোর্টের পরে আবার প্রবলেমে শেষ হয়, অর্থাৎ সাইক্লিক্যাল। তো রিসার্চের বেসিক্যালি 7টা স্টেপ আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম স্টেপ রয়েছে প্রবলেম, দ্বিতীয় স্টেপ রয়েছে লিটারেচার রিভিউ। তোমাদের প্রত্যেকটি স্টেপ আমি ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট আমরা জেনে নেই যে স্টেপগুলো কি কি। ফার্স্ট হলো প্রবলেম, দ্বিতীয়টি হলো লিটারেচার রিভিউ, 3 নম্বর স্টেপ হচ্ছে হাইপোথিসিস ফর্মুলেশন, 4 নম্বর স্টেপ হলো রিসার্চ ডিজাইন, 5 নম্বর স্টেপ হলো ক্যারি অন রিসার্চ, 6 নম্বর স্টেপ হলো অ্যানালাইজ ডেটা, 7 নম্বর স্টেপ হলো রিপোর্ট রাইটিং। তাহলে আমরা যদি একটা ট্রিক্স ব্যবহার করি, দেখো PLHDCAR, অর্থাৎ আমরা যদি লিখি PLHDCAR, এখান থেকে এলটাকে একটু গোল করে রাখো তাহলে ভালো হবে। মানে পিএইচডি করে তুমি কার কিনবে, গাড়ি কিনবে, এলটা মাঝখানে বসিয়ে দাও। তাহলে কি হলো? প্রবলেম, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস ফর্মুলেশন, রিসার্চ ডিজাইন, ক্যারি অন রিসার্চ, অ্যানালাইজ ডেটা, রিপোর্ট রাইটিং। এই হলো আমাদের রিসার্চের টোটাল 7টা স্টেপ। তো ফার্স্ট হলো প্রবলেম। যখন তুমি রিসার্চের একটা প্রবলেমকে সিলেক্ট করবে তখন কিভাবে সিলেক্ট করবে, অর্থাৎ আইডেন্টিফাই অ্যান্ড ডিফাইন রিসার্চ প্রবলেম আমরা কিভাবে করব, অর্থাৎ কিভাবে রিসার্চে আমরা একটা কোশ্চেন তৈরি করব, ফর্মুলেশন কিভাবে করব। ফার্স্ট আমরা একটা ব্রড এরিয়া সিলেক্ট এ রিসার্চ এরিয়াকে সিলেক্ট করব। মনে করো তুমি হিস্ট্রি স্টুডেন্ট, তাহলে প্রথমে তোমাকে একটা এরিয়া সিলেক্ট করতে হবে। তোমরা ইতিহাসের জানো যে বেসিক্যালি মডার্ন আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ি তাহলে বেসিক্যালি 3টে পার্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। একটা হচ্ছে অ্যানসেন্ট পার্ট, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস, আর আধুনিক ভারতের ইতিহাস। সরি, মনে করো তুমি রিসার্চ করবে মডার্ন সরি মনে করো তোমরা রিসার্চ করবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, তাহলে প্রথমে তুমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি একটা রিসার্চ এরিয়াকে সিলেক্ট করে নিলে। এবার সেখান থেকে তোমাকে ভাগ করতে হবে, সাব এরিয়াতে আসতে হবে। অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে তোমার ধরো 4টে ভাগ রয়েছে। একটা ভাগে আলোচনা হয় ইকোনমিক হিস্ট্রি, একটা ভাগে আলোচনা হয় ন্যাশনাল মুভমেন্ট, একটা কালচারাল হিস্ট্রি, একটা ধরো পলিটিক্যাল হিস্ট্রি। এরকম 4টে ভাগ রয়েছে। তুমি ইকোনমিক হিস্ট্রি নিয়ে আলোচনা, তোমার ইন্টারেস্টেড রয়েছে ইকোনমিক হিস্ট্রিতে, তুমি মডার্ন হিস্ট্রি থেকে আরো ছোট জায়গায় এলে ইকোনমিক হিস্ট্রিতে। এটা সাব এরিয়াতে ভাগ করলে। নেক্সট তুমি করবে ফোকাস অন সিলেক্টিং এরিয়া। এবার দেখো, এই যে ইকোনমিক হিস্ট্রির মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেমন ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রয়েছে, অর্থাৎ অবশিল্পায়ন রয়েছে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার রয়েছে, কৃষির বাণিজ্যিকীকরণ রয়েছে। তার মধ্যে তুমি রিসার্চ করবে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে, অর্থাৎ তুমি ফোকাস করলে সিলেক্টিং এরিয়াতে যে না, আমার রিসার্চটা থাকবে সেই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর। তাহলে দেখো, যদি আমরা একটা কোশ্চেন অর্থাৎ প্রবলেমকে যখন আমরা সিলেক্ট করব ফার্স্ট রিসার্চ স্টেপে, তখন আমরা কি দেখব? ফার্স্ট আমরা একটা এরিয়া সিলেক্ট করব, ধরো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। তারপর সেটাকে ভাগ করব আমরা ছোট ছোট ইউনিটে। সেটাকে ধরো 4টে ভাগ রয়েছে। এক জায়গায় রয়েছে ইকোনমিক হিস্ট্রি, এক জায়গায় রয়েছে ন্যাশনাল মুভমেন্ট,
অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, কোথাও রয়েছে কালচারাল হিস্ট্রি, কোথাও রয়েছে পলিটিক্যাল হিস্ট্রি। এর মধ্যে তুমি নিলে ইকোনমিক হিস্ট্রি, এটা সাব এরিয়াতে ভাগ হয়ে গেল। তারপর ফোকাস অন সিলেক্টিং এরিয়া, এখানে কি করবে, ইকোনমিক হিস্ট্রির মধ্যে তোমার আবার ডিভিশন রয়েছে, বিভিন্ন রয়েছে, তার মধ্যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন রয়েছে, তার মধ্যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার রয়েছে, তার মধ্যে রুরাল ইনডেপনেস রয়েছে। তো তুমি তার মধ্যে তুমি ভাগ করে নিলে যে আমি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্ক করবো, অর্থাৎ ফোকাস অন সিলেক্টিং এরিয়া তুমি ফোকাস করলে। এবার শুধু ফোকাস করলে হবে না, এবার তোমাকে আইডেন্টিফাইং গ্যাপ, অর্থাৎ গ্যাপ খুঁজে বের করতে হবে, অর্থাৎ যে বিষয় নিয়ে অলরেডি রিসার্চ হয়ে গেছে, যেটাতে নতুন তথ্য নেই, সে বিষয় নিয়ে তোমার রিসার্চ করে কোনো লাভ হবে না। নতুন আইডেন্টিফাইং গ্যাপ, কোথায় রিসার্চ হয়নি সেই জায়গাটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে আইডেন্টিফাইং গ্যাপ। এই আইডেন্টিফাইং গ্যাপের সঙ্গে নেক্সট স্টেপ অর্থাৎ লিটারেচার রিভিউ এর একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, পরে যখন তোমাদের আলোচনা করব আমি বলে দেবো। তো আইডেন্টিফাইং গ্যাপ, অর্থাৎ গ্যাপটাকে আমরা আইডেন্টিফাই করব। তারপর শুধু গ্যাপ আইডেন্টিফাই করলেই হবে না, অবজেক্টিভ দেখতে হবে, অর্থাৎ তুমি যেটা রিসার্চ করবে তার অবজেক্টিভ কি। তোমরা জানো, তোমরা যদি কোনোদিন পেপার দাও, কোনো পেপার লেখো, তাহলে দেখবে সেখানে অবজেক্টিভ দিতে হয়। অবজেক্টিভ উদ্দেশ্য কি, কি কারণে পাঠকরা তোমার এটা পড়বে, কি কারণে তোমার গভর্নমেন্ট বা কোনো একটা সংস্থা তোমার এই রিসার্চের পিছনে তাদের ফিনান্স বরাদ্দ করবে। তো তার জন্য একটা অবজেক্টিভ দরকার হয়, অর্থাৎ ব্রড অবজেক্টিভ থাকতে হবে, এবং সেটা রিভিউ করতে হবে যে আমি যে অবজেক্টিভটা করছি সেটা কি অরিজিনালি ঠিক না ভুল, রিভিউ অবজেক্টিভ। এইভাবে আমরা একটা একটা কোশ্চেনকে ফর্মুলেশন করি বা রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করি। অর্থাৎ তাহলে কি, ফার্স্ট হচ্ছে সিলেক্ট রিসার্চ এরিয়া, নেক্সট হচ্ছে সেই সিলেক্ট রিসার্চ এরিয়াকে সাব এরিয়ায় ডিভাইডেড করতে হবে, তারপর ফোকাস অন সিলেক্টিং এরিয়া সিলেক্ট করতে হবে, তারপর সেখানে আইডেন্টিফাইং গ্যাপ, গ্যাপ খুঁজে বের করতে হবে, তারপর ব্রড অবজেক্টিভ দেখতে হবে, এবং সবশেষে রিভিউ অবজেক্টিভ করতে হবে। নেক্সট হচ্ছে তুমি যখন কোনো রিসার্চ প্রবলেমকে সিলেক্ট করবে, আমরা ফার্স্ট স্টেপটাই পড়ছি, যখন কোনো রিসার্চ প্রবলেমকে সিলেক্ট করবে তখন তোমাকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, তাহলে তোমার রিসার্চ বা তোমার থিসিস পেপার অনেক বেশি গ্রহণযোগ্যতাও বাড়বে এবং তুমি কাজটা করেও মজা পাবে। ফার্স্ট হচ্ছে, তুমি ধরো যেমন আমরা এখানে বাঁচলাম, তোমরা দেখলে যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তোমার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপর কোনো ইন্টারেস্টই নেই, তোমার ইন্টারেস্ট রয়েছে অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর, অথচ তুমি রিসার্চ করছো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপর, তাহলে কিন্তু তোমার ইন্টারেস্ট গ্রো করবে না। তাহলে তোমার যে এরিয়াতে ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ ফার্স্ট দেখতে হবে আমি যে রিসার্চ প্রবলেমটাকে বেছে নিয়েছি সেখানে আমার ইন্টারেস্ট আছে কিনা, এটা ফার্স্ট গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে রেলিভেন্স, অর্থাৎ বর্তমান পরিবেশ পরিস্থিতির সঙ্গে সেটা গুরুত্বপূর্ণ কিনা, রেলিভেন্স কিনা। মনে করো তুমি এখন ধরো এখন ওয়াশিং মেশিন তুমি যদি দেখো, তো ওয়াশিং মেশিন গুলো অটোমেটিক ওয়াশিং মেশিন হয়ে গেছে, তাই তো? তুমি যদি এখন ওই সার্ফ দিতে হবে, জল দিতে হবে, তোমাকে থাকতে হবে, ম্যানুয়ালি করতে হচ্ছে, এই ধরনের কোনো কিছু করছো, তাহলে সেটা মার্কেটে কোনো গুরুত্বই নেই, কারণ অলরেডি অটোমেটিক চলে এসছে। এখন আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি, এখন যদি তুমি সেই আগেকার দিনের পুরনো সেটের ইয়ে করো তাহলে সেটা বাজারের হবে না। অর্থাৎ রেলিভেন্স থাকতে হবে, সোসাইটিতে গ্রহণযোগ্যতা থাকতে হবে, ইন্টারেস্ট যেমন থাকতে হবে তেমনি রেলিভেন্স থাকতে হবে। নেক্সট হচ্ছে ম্যানেজেবল ম্যাগনিটিউড, অর্থাৎ তুমি কতটা ম্যানেজ করতে পারবে, সেই ম্যানেজেবল ম্যাগনিটিউড থাকতে হবে। ধরো না তুমি ফিজিক্যাল গ্রোথের উপরে তুমি, মানুষের গ্রোথ অনেক রকমের হতে পারে, সেটা ফিজিক্যাল গ্রোথ হতে পারে, সেটা মেন্টাল গ্রোথ হতে পারে, সেটা ইমোশনাল গ্রোথ হতে পারে। তুমি হেলথ নিয়ে আলোচনা করছো, মনে করো তুমি হেলথ নিয়ে আলোচনা করছো, হেলথের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, আমরা ফিজিক্যাল হেলথ দেখতে পাই, আমরা মেন্টাল হেলথ দেখতে পাই, আমরা ইমোশনাল হেলথ দেখতে পাই। তাহলে তুমি যদি তিনটে নিয়েই রিসার্চ করো তাহলে কিন্তু সেটা ম্যানেজেবল, তোমার পক্ষে ম্যানেজ করা সম্ভব হবে না, তোমাকে যে কোনো একটা সাইডে যেতে হবে যেটা তুমি করতে পারবে। তুমি ফিজিক্যাল গ্রোথ নিয়ে করলে ফিজিক্যাল গ্রোথ নিয়ে করো, তুমি মেন্টাল গ্রোথ নিয়ে করলে মেন্টাল গ্রোথ নিয়ে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ইথিক্যাল ইস্যু, অর্থাৎ ইথিক্স থাকতে হবে, তুমি কারো জিনিস চুরি করে দিয়ে দিলে, কপি করে দিয়ে দিলে, তুমি কোনো খাটলে না, সেটা থাকতে হবে না, ইথিক্যাল হতে হবে। লেভেল অফ এক্সপার্টাইজ থাকতে হবে, সেই বিষয় সম্পর্কে তোমার এক্সপার্টাইজ থাকতে হবে, তোমার দক্ষতা থাকতে হবে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে তুমি এমন বিষয় নিয়ে রিসার্চ করছো যার কোনো ডেটাই নেই,
তাহলে কিন্তু তোমার রিসার্চ মাঝপথে আটকে যাবে। তাহলে অ্যাভেলেবিলিটি অফ দ্য ডেটার অ্যাভেলেবিলিটি অবশ্যই থাকতে হবে। তাহলে যখনই তুমি কোনো প্রবলেম সিলেক্ট করবে তখন তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট, সেকেন্ড হচ্ছে রেলিভেন্স, থার্ড হচ্ছে ম্যানেজেবল ম্যাগনিটিউড, ফোর্থ হচ্ছে ইথিক্যাল ইস্যু, ফিফথ হচ্ছে লেভেল অফ এক্সপার্টাইজ এবং সিক্স হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ডেটা। নেক্সট আমরা রিসার্চের ফার্স্ট স্টেপটা দেখলাম, প্রবলেম। এবার আমরা দেখব লিটারেচার রিভিউ। নেক্সট স্টেপ লিটারেচার রিভিউ সম্পর্কে আমরা দেখব। তো লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউ কেন করা হয়? গেট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ তুমি যে বিষয়টা সম্পর্কে রিসার্চ করছো সেই বিষয়ে অলরেডি কি রিসার্চ হয়ে গেছে? সেই বিষয়ে যদি রিসার্চ হয়েও থাকে তাহলে তারা কোন মেথড ফলো করেছে, তারা কি কি ডেটা ব্যবহার করেছে, অর্থাৎ তোমার রিসার্চের জন্য কোন কোন ডেটা তুমি ব্যবহার করবে, কোথায় গেলে ডেটা পাবে, এই যে ইনফরমেশনটা, অর্থাৎ একটা রিসার্চকে পরিচালনা করার জন্য তার যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দরকার হয়, সোর্স কোথায় পাবো, কোন মেটেরিয়ালস পড়বো, কোন মেথডে যাব, কি ডিজাইন হবে, হ্যাঁ, রিসার্চের এই যে বিষয়গুলো, অর্থাৎ পুরো এই বিষয়টা সম্পর্কে জানতে কিন্তু আমাদের লিটারেচার রিভিউ বিশেষভাবে সাহায্য করে। মোস্ট গুরুত্বপূর্ণ, রিসার্চের মধ্যে গ্যাপ, অর্থাৎ কোন জায়গাটা সম্পর্কে আমি রিসার্চ করব, কারণ যেটা রিসার্চ হয়ে গেছে সেটা নিয়ে তো রিসার্চ করে লাভ নেই, তাই না? সেখানে গ্যাপ কি রয়েছে, কোন জায়গাটা ল্যাক করে গেছে আগের রিসার্চার, সেই জায়গাটাকে নতুন করে আবার তুমি উন্মোচন করবে, তার জন্য রিসার্চের গ্যাপ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসার্চ গ্যাপকে খুঁজে বের করা, এবং সেই জায়গাটাকে আইডেন্টিফাই করার জন্য তোমাকে সেই রিলেটেড বই পড়তে হবে, সে তার লিটারেচার রিভিউ করতে হবে। তাই আমরা প্রবলেম সিলেক্ট করার পর নেক্সট যে স্টেপটা করব, আমরা কিছু লিটারেচার রিভিউ করতে হবে, অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করতে হবে, তোমার নলেজকে বাড়াতে হবে। তার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিউ লিটারেচার। রিভিউ লিটারেচার করার পরে তোমার যে থার্ড স্টেপ সেটা হচ্ছে ফর্মুলেশন হাইপোথিসিস। গুরুত্বপূর্ণ স্টেপ, রিসার্চের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এই ফর্মুলেশন হাইপোথিসিস, অর্থাৎ হাইপোথিসিস মেকিং। অর্থাৎ তুমি যেটা প্রমাণ করতে চাইছো, ধরে নাও তুমি প্রমাণ করতে চাইছো যে সানলাইট গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এটা তুমি কেউ প্রমাণ করেনি, তুমি প্রমাণ করছো যে সূর্যের আলো যদি গাছে পড়ে তাহলে গাছের বৃদ্ধি হয়। তাহলে এইটা যদি তুমি প্রমাণ করতে চাও তাহলে তার জন্য তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। তুমি একটা হাইপোথিসিস ধরে নিয়েছো, হ্যাঁ সূর্যের আলো পড়লে গাছের বৃদ্ধি পায়, কিন্তু সেটা প্রমাণ নয়, সেটা তোমার হাইপোথিসিস। যে কারণে থিসিস বলা হচ্ছে না, বলা হচ্ছে হাইপোথিসিস, যেটা পরিবর্তনও হতে পারে, যে কারণে এটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে টেন্টেটিভ অ্যাজাম্পশন, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে তোমার থিসিস। এটা তোমাদের আগেই বলেছি, ভেরি গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্টেপ এবং তোমার রিসার্চের একটা ফোকাল পয়েন্ট। এবং এখানে আমরা যে গেসটা করি, একটা উল্টাপাল্টা গেস করলে হবে না। ধরে নাও কিরকম, এডুকেটেড গেস করতে হবে। দেখো বর্তমান তোমরা যদি ওয়েদারটা দেখো, যে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি বর্তমানে, আজকের দিনেই দেখো টেম্পারেচার কত হাই, জলীয় বাষ্প, ঘামছি আমরা সবাই, আমরা একটা অনুমান করছি যে কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে। এটা এডুকেটেড গেস, যে বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তখন বৃষ্টি হয়, তাই না? বা তুমি দেখছো যে আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টি হবে, কিন্তু তুমি হঠাৎ কোনো কিছুই নেই, তুমি বলছো আজকে বৃষ্টি হবে, তোমার মন গড়া কথা, সেটা হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে। অর্থাৎ তুমি যে হাইপোথিসিসটা করবে সেটা অবশ্যই হতে হবে এডুকেটেড গেস। তাহলে হাইপোথিসিস কি? টেন্টেটিভ অ্যাজাম্পশন, এবং সেই গেসটা হবে কি? এডুকেটেড গেস। হাইপোথিসিসের তিনটে বেসিক্যালি বিষয় থাকে, একটা হচ্ছে ভেরিয়েবলস, একটা হচ্ছে পপুলেশনস, আর একটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। ভেরিয়েবলস কি, পপুলেশন কি এবং রিলেশনশিপ কি, তোমাদের আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো তুমি দেখাতে চাইছো ভেরিয়েবল মানে ভ্যারি করে, সেটা পরিবর্তনশীল সবসময়। তুমি দেখাচ্ছ যে যেসব বাচ্চাদের, তোমরা কিছুদিন আগে একটা দেখতে টিভিতে একটা অ্যাড দিত, যে যেসব বাচ্চারা হেলথ ড্রিঙ্কস খায়, অমুক হেলথ ড্রিঙ্কস খায়, তাদের ফিজিক্যাল গ্রোথ বাড়ে। তাহলে এখানে হেলথ ড্রিঙ্কস এবং ফিজিক্যাল গ্রোথ এই দুটোই হচ্ছে ভ্যারিয়েবল। কি করা হলো? পপুলেশন হচ্ছে তোমার একটা
নির্দিষ্ট বয়সের বাচ্চাদের। এবার মনে করো তুমি 80 বছরের কোনো বয়স্ক লোককে তুমি হেলথ ড্রিঙ্ক দিচ্ছ, তার কি ফিজিক্যাল গ্রোথ হবে? তার ফিজিক্যাল গ্রোথ হবে না। তাহলে পপুলেশন হচ্ছে 10 ইয়ার্স চিলড্রেন, 10 বছরের শিশুদের মধ্যে আমরা দেখেছি যে যদি আমরা ফিজিক্যাল হেলথ ড্রিঙ্ক দেই তাহলে ফিজিক্যাল গ্রোথ হয়। তাহলে এই দুটো হচ্ছে ভেরিয়েবল। আর পপুলেশন কি? এই 10 ইয়ার্স চিলড্রেনটা। এবার রিলেশনশিপ আমরা দেখব যে 100 জন বাচ্চাকে হেলথ ড্রিঙ্কস দেওয়া হয়েছে, তাদের ফিজিক্যাল গ্রোথ বেড়েছে। আর 100 জন বাচ্চাকে হেলথ ড্রিঙ্কস দেওয়া হয়নি, তাদের ফিজিক্যাল গ্রোথ বাড়েনি বা কমেছে বা একই রকম রয়েছে। তাহলে আমরা একটা রিলেশন দেখেছি যে হেলথ ড্রিঙ্কস দিলে ফিজিক্যাল গ্রোথ বাড়ে। এই হেলথ ড্রিঙ্কস এবং ফিজিক্যাল গ্রোথ এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল, এবং পপুলেশন হচ্ছে 10 ইয়ার্স চিলড্রেন, এবং রিলেশনশিপ হচ্ছে একটা যদি সেটা দাও তাহলে গ্রোথ বাড়ে, যদি সেটা না দাও তাহলে গ্রোথ কমে। এইটা হচ্ছে রিলেশনশিপ। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট যে 4টে স্টেপ রয়েছে তোমাদের আমি নেক্সট দিন আলোচনা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সন্দীপ স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।